শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ অস্ত্রবিরতির জন্য রাজি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ট্রাম্পের এই ঘোষণার পর আজ সকালে ইরানের হামলায় বহু ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ওই ঘাঁটিতে হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রকে অবগত করেছিল। এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের মিসাইল হামলার আগে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে বিমান ও ভারী সরঞ্জাম সৌদি আরবে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ অস্ত্রবিরতির জন্য রাজি হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করার পর কাতারের মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলা করে ইরান। এই হামলার কয়েক ঘন্টা পরে অস্ত্রবিরতির খবর জানালেন ট্রাম্প। ইস্টার্ন টাইম সন্ধ্যা 6টায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল ও ইরান পুরোপুরি একমত হয়েছে যে দুই দেশের মধ্যে সম্পূর্ণ সামগ্রিক অস্ত্রবিরতি হবে। তিনি আরও লিখেছেন যে উভয় পক্ষ তাদের সামরিক মিশন শেষ করার পর ঘণ্টা 6 মধ্যে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। ইরান প্রথম পদক্ষেপ নেবে এবং 12 ঘন্টার মধ্যে কোনো হামলা করা থেকে বিরত থাকবে। পরের 12 ঘন্টায় ইসরায়েলও একই পদক্ষেপ নেবে। 24 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে এবং 12 দিনের যুদ্ধের পর শান্তি দেখতে পাবে গোটা বিশ্ব। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প কাতারকে বলেছিলেন যে কাতার ইরানকে অস্ত্রবিরতিতে রাজি করাতে পারলে ইসরায়েলও একই পথ অনুসরণ করবে। পরে কাতারের নেতা ইরানকে অস্ত্রবিরতিতে রাজি করাতে ভূমিকা রাখেন। ট্রাম্পের যুদ্ধবিরতির কথা জানানোর পর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে। হামলার পরপরই ইসরায়েলি গণমাধ্যমে 3 জন নিহত হওয়ার কথা জানানো হয়। বিরসোভাতে মিসাইল হামলায় তারা নিহত হয়। ইসরায়েলের আরও বিভিন্ন এলাকায় ইরানের মিসাইল আঘাত করেছে, ফলে মৃত্যু ও হতাহতের ঘটনা আরও বাড়বে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গতকাল থেকে দফায় দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে নেভাতিম বিমান ঘাঁটিতে ইরান মিসাইল হামলা চালায়। এছাড়া গতকাল আশদোদে একটি বিদ্যুৎ কেন্দ্র মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, ফলে ইসরায়েলের বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আজ সকালে পুরো ইসরায়েল জুড়ে একাধিক স্থানে মিসাইল হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা করে তার জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাতারের আকাশে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার কিছু ভিডিওতে দেখা গেছে এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ঠেকানোর চেষ্টা করেছে। সে সময় আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারের এই আল উদেইদ ঘাঁটি। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যত অভিযান চালায় তার সদর দপ্তর হিসেবে কাজ করে এই ঘাঁটি। কিছু ব্রিটিশ সেনাও পালাক্রমে এই ঘাঁটিতে দায়িত্ব পালন করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথম হামলার বিষয়টি জানিয়েছে, পরে সামরিক বাহিনী সেটা নিশ্চিত করে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্বের উপর কোনো হামলার জবাব দিতে ইরান দ্বিধা করবে না। আরও বলা হয়, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো তাদের শক্তি নয়, বরং দুর্বলতা। যুক্তরাষ্ট্র এর আগে ইরানকে সতর্ক করে বলেছিল যাতে তারা পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলার প্রতিশোধ না নেয় এবং তেহরান যাতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সহিংসতার ইতি টানে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কতগুলো মিসাইল ছোড়া হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ইরান বলেছে তারা 6টি মিসাইল ছুড়েছে। যুক্তরাষ্ট্র বলছে মিসাইল ছোড়া হয়েছে 14টি। অন্যদিকে কাতার রয়টার্সকে জানিয়েছে যে 19টি রকেট ছোড়া হয়েছে এবং সবগুলোকে তারা ঠেকিয়ে দিয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে অবগত করেছিল। ইরানের এই আগাম সতর্কবার্তার জন্য প্রাণক্ষয় এড়ানো গেছে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি, অবকাঠামোরও ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা তাদের সিস্টেম থেকে এই খেদ ঝেড়ে ফেলেছে। আশা করি ভবিষ্যতে আর কোনো ঘৃণা থাকবে না। ট্রাম্প আরও লিখেছেন, ইরান এখন সম্ভবত এই অঞ্চলে শান্তি আর সম্প্রীতির দিকে যেতে পারবে। ইসরায়েলকেও আমি স্বতঃস্ফূর্তভাবে এই পথে হাঁটতে উদ্বুদ্ধ করব। ইরানের মিসাইল হামলার আগে যুক্তরাষ্ট্র কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে বিমান ও ভারী সরঞ্জাম সৌদি আরবে সরিয়ে নিয়েছিল। ওই অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সৌদি আরবকে টার্গেট করবে না। তাছাড়া হামলার ব্যাপ্তি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইরানের সাথে এক ধরনের সমন্বয় হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা হামলার ব্যাপারে পরোক্ষভাবে যোগাযোগ করেছিল। কাতার যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে। রোববার দুই পক্ষই কাতারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সৌদি আরবে সরিয়ে নেয়া এবং তাদের সাথে ইরানের যোগাযোগের খবর থেকে ধারণা করা যায় ইরান উত্তেজনা কমাতে আগ্রহী। আরব ও মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে বলেছেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আল উদেইদ ঘাঁটি থেকে সরঞ্জাম সরাতে শুরু করে। তাদের এই পদক্ষেপ থেকে বোঝা যায় ইরান যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে আঘাত হানতে পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভালো ধারণা ছিল। আল উদেইদ ঘাঁটিতে 10,000-এর মতো মার্কিন সেনা রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমান্ডের সদর দপ্তর হিসেবে এই ঘাঁটিকে ব্যবহার করা হয়। এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার খবরে বহু এয়ারলাইন্স ওই এলাকা থেকে তাদের ফ্লাইটের পথ বদলে নিয়েছে। সিরিয়া থেকে পাওয়া বিমান চলাচলের তথ্য থেকে জানা গেছে দোহা অভিমুখী 20টিরও বেশি বাণিজ্যিক বিমান তাদের ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে নিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইমুখী অন্তত 4টি ফ্লাইট তাদের গতিপথ বদলেছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 জানিয়েছে আরব আমিরাতের আকাশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রয়টার্স জানিয়েছে দ্বীপরাষ্ট্র বাহরাইনও তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ রেখেছিল। দুবাই ভিত্তিক এমিরেটস জানিয়েছে সোমবার তাদের কিছু বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গ্রাহকদেরকে জানানো হয়েছে বিমানের সময় পেছানো হয়েছে অথবা বিকল্প দীর্ঘ পথ দিয়ে কিছু বিমান চলতে পারে, তবে সংঘাত এলাকা থেকে বিমানগুলো দূরে থাকবে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে ওই এলাকা থেকে সব ধরনের বিমান চলাচল তারা বন্ধ রেখেছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত উত্তর আমেরিকার পূর্ব উপকূল থেকেও ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা। এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর তেলের দাম $3 বেশি বা 4% কমে গেছে। এই হামলায় হরমুজ প্রণালী দিয়ে পরিবহিত তেল ও গ্যাস ট্যাঙ্কার জাহাজগুলোকে কোনো ধরনের টার্গেট করা হয়নি। ইস্টার্ন টাইম দুপুর 1:13 দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $2.91 বা 3.8% কমে যায়। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $2.8 বা 3.8% কমে $71.06 নেমে আসে। এগেইন ক্যাপিটালের অংশীদার জন কিরাফ জানিয়েছেন, এই মুহূর্তে তেলের প্রবাহকে টার্গেট করা হয়নি। আশা করা যায় এর উপর কোনো প্রভাব পড়বে না। বৈশ্বিক তেল সরবরাহের 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকরা মনে করছেন এই প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার আশঙ্কা কম। এনার্জি অ্যাসপেক্টস জানিয়েছে, ইরানের যদি আবারও প্রতিশোধের পদক্ষেপ না নেওয়ার সক্ষমতা থাকে এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি সহিংসতার মাত্রা না বাড়ায়, তাহলে আগামী দিনগুলোতে ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দাম থেকে কিছু প্রিমিয়াম কমে আসতে পারে। সময়টা চরম উত্তেজনার। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানের হামলা, অন্যদিকে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক অভিযান। পরিস্থিতি ঘোলাটে হতে থাকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বোমারু বিমানের হামলার মধ্য দিয়ে। নাতানজ, ইস্ফাহান এবং ফোর্দোতে 3টি ইরানি পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এই হামলা শুধু ইরানের উপর আক্রমণ ছিল না, বরং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন ছিল। ইসরায়েলি সরকার 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এবং বেআইনি আগ্রাসন চালাচ্ছিল, যার ফলস্বরূপ বহু শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। আমেরিকান আক্রমণটি এই ইসরায়েলি আগ্রাসনেরই ধারাবাহিকতা ছিল, তবে ইরানের প্রতিক্রিয়া দ্রুত এবং নির্ভুল। মার্কিন হামলার একদিন পরেই ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযানে কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন টাইডিং অফ ভিক্টরি। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে বলে দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রয়োজনীয় যৌক্তিকতা রয়েছে আক্রমণকারীকে শাস্তি দেওয়ার পর কূটনীতি শুরু করা। আলোচনার পথ খুঁজলে আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করতে হবে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এ হামলা কোনোভাবেই কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইরান হামলা চালিয়ে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি চুরমার করে দিয়েছে। এই হামলা কাতার কিংবা দেশটির জনগণের জন্য কোনোভাবেই বিপজ্জনক নয়। কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে আশ্বস্ত করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতগুলো বোমা ফেলেছে, কাতারের মার্কিন ঘাঁটি ধ্বংস করতেও ঠিক সেই পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মেদভেদেভ আরো বলেন যে ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে দৃশ্যত কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এর অর্থ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। মেদভেদেভ শুধু পারমাণবিক অস্ত্রের সরবরাহের কথাই বলেননি, তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে। তার মতে এই হামলা ইরানের নেতৃত্বকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী করেছে। এর মানে হলো, হামলার উদ্দেশ্য যাই থাকুক না কেন, ইরানকে দুর্বল করার বদলে এটি তাদের আরো একাট্রা করে তুলতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এর আগে ইরানের উপর হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী B-2 স্টেলথ বিমান ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী এক নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই হামলার ফলস্বরূপ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় নিশ্চিত। পার্সি জোর দিয়ে বলেছেন যে ইরান তাৎক্ষণিক কোনো অস্তিত্বের সংকট তৈরি করেনি বা হামলার হুমকিও দেয়নি। তা সত্ত্বেও পারমাণবিক শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তার মতে ইসরায়েলই প্রথম ইরানকে আক্রমণ করে যুদ্ধের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। ক্রিতা পার্সি আরো সতর্ক করে দিয়েছেন যে এই হামলার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়বে। তিনি মনে করেন অনেক রাষ্ট্রই এখন ভাবতে শুরু করবে যে নিজেদের সুরক্ষিত রাখতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া তাদের আর কোনো উপায় নেই। পার্সি ভবিষ্যৎবাণী করেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে। বিশেষ করে ইরান আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর 22 জুন সকালে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের 10টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। গত 13 জুন ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালালে ইরানও তার জবাব দিয়েছে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর 10টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে।
ইসরায়েল যখন 13 জুন ইরানের উপর হামলে পড়ল, ইরান তখন জবাব দিল পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে। সবাই ভেবেছিল এবার বুঝি ইরান তার সব বাঘা বাঘা ক্ষেপণাস্ত্র নামাবে, কিন্তু না। সামরিক বিশ্লেষকদের ধারণা ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নাকি এখনো ব্যবহারই করেনি। অবাক হচ্ছেন? আরো অবাক হবেন যখন শুনবেন এত কিছুর পরও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল হতে পারেনি। এর পেছনে আছে ইরানের এক দারুণ কৌশল, যার 10টি বৈশিষ্ট্য ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাত দিনের হামলা গোলক ধাঁধা। ইরান দিনের বেলায় যেমন হামলা চালাচ্ছে, রাতের বেলায়ও তেমনি। কোনো নির্দিষ্ট সময় নেই। এতে ইসরায়েলিরা গুছিয়ে ওঠারই সুযোগ পাচ্ছে না, সবসময় থাকছে এক ধরনের উদ্বেগের মধ্যে। কখন কি হয় বলা মুশকিল। আসল নকলের খেলা। ইরান ভুয়া আক্রমণের সঙ্গে আসল হামলার এমন একটি সমন্বয় ঘটাচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতেই তাদের ঘাম ছুটে যাচ্ছে। প্রাণঘাতী অস্ত্রের বৈচিত্র্য। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। এতে ইসরায়েলের জন্য আক্রমণের ধরন বোঝা এবং প্রতিরোধ করা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে। ইসরায়েলের থার্ড আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই লক্ষ্যে আঘাত হানছে। এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে কতটা ঠুনকো। থামছে না হামলা, বদলাচ্ছে কৌশল। ইরান থেমে থেমে বিভিন্ন ধরনের আরো অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তারা বুঝতেই পারছে না এরপর কি আসবে আর কোথা থেকে আসবে। লক্ষ্যবস্তুতে চমক। ইরান শুধু সামরিক ঘাঁটিতে নয়, ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার বিস্মিত করছে। তাদের ধারণা ছিল ইরান শুধু নির্দিষ্ট কিছু জায়গায় হামলা চালাবে, কিন্তু ইরানের কৌশল ভিন্ন। সীমানা ছাড়িয়ে হামলা। হামলার পরিসীমা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতেই ইরান হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলের কোনো স্থানই আর নিরাপদ মনে হচ্ছে না। ডেটা ব্যাংকের জাদু। ইরানের হাতে রয়েছে লক্ষ্যবস্তুর একটি বিশাল ডেটা ব্যাংক। এর মাধ্যমে তারা সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এটা যেন জাদুর মতো কাজ করছে। সতর্কবার্তা কিন্তু শঙ্কা। ইরান বারবার সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কোন স্থানই আর নিরাপদ নয়। এই সতর্কবার্তা একদিকে যেমন ইরানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তেমনি ইসরায়েলের মধ্যে জন্ম দিচ্ছে গভীর শঙ্কার। তুরুপের তাস এখনো পকেটে। ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো নাকি ব্যবহারই করা হয়নি। এর মানে হলো ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো আরো বড় হামলা হতে পারে। ইরান যেন তার তুরুপের তাস এখনো পকেটে রেখেই খেলা চালাচ্ছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাসিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো। একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না। ঢিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে।
যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, আইআরজিসি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরো তীব্র এবং আরো বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13 জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসেম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। 2 চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের উপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোবোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান UAV প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে AFP ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12 কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরো চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি, 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরো একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি, বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে এর 2টি দিক থাকতে পারে। 1, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোন নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে, ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই? ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ, বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো, এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চস্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা।
গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটি একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁকফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে, অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি। সামরিক কর্মকর্তার প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে এটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। ইরানের ক্ষেপণাস্ত্রের কোপে ইসরায়েলের বৈজ্ঞানিক গর্ব ধূলিসাৎ। মোসাদের গোপন আঁতুড় ঘর কি ধ্বংসস্তূপ? তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিখ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক শক্তি ও গর্বের প্রতীক। মোসাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নিবিড়, আজ সেটি শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপের স্তূপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইসরায়েলের অমূল্য সম্পদ ছাই। রেহভট শহরের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এলবিট সিস্টেমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে তাদের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু শনিবার ভোরের সেই হামলা যেন ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের হৃৎপিণ্ডে লক্ষ্য করেই করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে এই হামলা দুর্ঘটনাজনক নয়। পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক গবেষণার কেন্দ্র ছিল এটি। ইসরায়েলি বিশেষজ্ঞরা এই ধ্বংসযজ্ঞকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। পরীক্ষাগার থেকে শুরু করে সম্পূর্ণ ভবন সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈবিক উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা সবকিছুই চোখের পলকে শেষ। এক সময় যা ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্ব করত, আজ তা কেবল ছাই আর ধ্বংসাবশেষ, যা বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। হামলার পরের ছবিগুলো আরো মর্মান্তিক। পুড়ে যাওয়া কাঠামো, উড়ে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলন্ত তার, সবই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিজ্ঞানীদের আর্তনাদ, কিছুই অবশিষ্ট নেই। যখন শেল আক্রান্ত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের ক্ষতির কথা বলতে শুরু করেন, তখনই এই হামলার ভয়াবহতা স্পষ্ট হয়। অধ্যাপক এলদাদ জাহর তার ল্যাবের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, 15 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি 22 বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি থাকা ল্যাবটিকে আগুনে পুড়িয়ে ফেলার ছবি দেখতে পাই। 3টি সম্পূর্ণ তলা ধসে পড়েছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কোনো নেট নেই, কোনো ইতিহাস নেই। জাহর আরো বলেন, এই ক্ষতি কেবল সরঞ্জামের নয়, বরং ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সংরক্ষণাগারের ধ্বংস। এটি প্রজন্মের পর প্রজন্মের গবেষকদের শ্রম আর মেধার ফসল, যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা গবেষণার এক বিশ্ব নেতা অধ্যাপক ইরান সেগালের ল্যাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার 50 সদস্যের দল অতি ঠান্ডা ফ্রিজার থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ জৈবিক নমুনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বন্যার কারণে বেশিরভাগই অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লক্ষ লক্ষ মূল্যের সরঞ্জাম এখন মেরামতের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। প্রাণী রসায়ন বিভাগের অধ্যাপক শ্যারিয়াল ফ্রেশম্যান বলেন, এটা কেবল ব্যয়বহুল ডিভাইস নয় যা হারিয়ে গেছে, কয়েক দশকের সঞ্চিত দক্ষতা এবং সূক্ষ্মভাবে ক্যালিব্রেটেড বৈজ্ঞানিক ব্যবস্থা, প্রজন্মের গবেষণা অদৃশ্য হয়ে গেছে। প্রবীণ গবেষক অধ্যাপক ওরেন শুলজিনার এক ভুতুড়ে ছবি এঁকেছেন। এটা যেন আমাদের ল্যাবটি বাষ্পীভূত হয়ে গেছে। বছরের পর বছর কাজ, অনন্য ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাছি প্রজাতি, সবকিছুই এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি ছিল আমাদের ছাত্রদের অগণিত নিদ্রাহীন রাতের ফসল। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, আইআরজিসিতে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি? সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য মতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে $27.5 বিলিয়ন ব্যয় করেছে, যা ইরানের $10.3 বিলিয়ন চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হলো অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি?